আজ ক্লাস 10 জিওগ্রাফি বায়ুমণ্ডল সম্পর্কে জানবো, যেটা তোমাদের ক্লাস 10 দ্বিতীয় অধ্যায়ে আছে। আসলে বায়ুমণ্ডল কি, এর মধ্যে কি কি আছে, এর কতগুলি স্তর আছে, এই বায়ুমণ্ডল থাকলে কি কি সুবিধা, আর এই বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে আমাদের কি কি অসুবিধা হতো, এই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করব। এই টপিকটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস সেটি হলো যে অনেকে ভাবে যে বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে পৃথিবীর কি অবস্থা হতো। সো এই বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে পৃথিবীতে কখনো প্রাণের সৃষ্টি হতোই না। এমনকি একটা কল্পনা করে দেখো, যদি এখনই এই বায়ুমণ্ডল উধাও হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে। এই বায়ুমণ্ডল যদি এখনই উধাও হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মারা যাবে। যত ধরনের মানুষ আছে, প্রাণী আছে, সব শেষ হয়ে যাবে। এমনকি আকাশের মধ্যে উড়তে থাকা প্রাণী এবং বস্তুও পৃথিবীর মধ্যে আছড়ে পড়বে এবং সেগুলোও নষ্ট হয়ে যাবে। তাছাড়া পৃথিবীর মধ্যে আগুনও জ্বলবে না। মানে জিনিসটা কতটা ইন্টারেস্টিং, বুঝতে পারছো? সো চলো আজকে এই বায়ুমণ্ডল সম্পর্কে আমরা জানি। তার আগে একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, আজকে আমি তোমাদেরকে বায়ুমণ্ডলের প্রথম থেকে শুরু করে ওজোন স্তর ক্ষয় হলে কি কি ক্ষতি হতে পারে সেখানে অবধি পড়াবো। সো পড়ানো শেষ হয়ে গেলে, বোঝানো শেষ হয়ে গেলে একবার বইটিকে পড়ে নিও, তাহলে জিনিসগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব যে বায়ুমণ্ডল আসলে কি। এই যে আমাদের এই পৃথিবীর উপরেই আমরা আছি। সমস্ত ধরনের গাছপালা, প্রাণী, জল, ঘর বাড়ি সমস্ত কিছু এই পৃথিবীর উপরেই আছে। আর এই পৃথিবীটা একটা মহাশূন্যের মধ্যে ভাসছে এবং এই পৃথিবীটা 6টা বায়ুর স্তর দিয়ে ঢাকা আছে। যে স্তরগুলো আমরা দেখতে পাই না কিন্তু সেই স্তরগুলি আছে। আর এই 6টা স্তরকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। চলো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি জিনিসটা। ভেবে নাও একটা ফুটবল, যে ফুটবলটা একদম ম্যাগনেটিক ফুটবল, তার মধ্যে চৌম্বকীয় শক্তি আছে। সেই ফুটবলটা একটা বেলুনের মধ্যে ভরা আছে, আর সেই বেলুন সমেত ফুটবলটা আর একটা বেলুনের ভিতরে ভরা আছে। এইভাবে 6টা বেলুনের মধ্যে সে ফুটবলটা ভরা আছে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, এমনই আমাদের পৃথিবীও 6টা স্তর দিয়ে পৃথিবীটা ঢাকা আছে। এই স্তরগুলিকেই আমরা বলছি বায়ুস্তর। আর এই বায়ুর স্তরগুলি পৃথিবীকে একদম চাদরের মতো জড়িয়ে আছে। এরপর এই যে পৃথিবীর উপর লেগে থাকা চাদরটা মানে বায়ুর স্তরগুলি কেন পৃথিবী থেকে বেরিয়ে যাচ্ছে না, কেন পৃথিবীর গায়ে লেগে আছে? এর কারণটা হলো পৃথিবীর চৌম্বকীয় টান। পৃথিবী একদম চৌম্বকের মতো কাজ করে। পৃথিবীর মধ্যে যে সমস্ত জিনিসগুলোই আছে পৃথিবী চায় সেই সমস্ত জিনিসগুলোকে টেনে ধরে রাখতে, চুম্বকের মতো টেনে ধরে রাখে। ঠিক যেমন একটা চুম্বক একটা লোহাকে টেনে ধরে রাখে, পৃথিবীও সমস্ত জিনিসগুলোকে টেনে ওইভাবে ধরে রাখে। এই চৌম্বকীয় টান আছে বলেই বায়ু স্তরগুলি পৃথিবীর গায়ে লেগে আছে। এরপর চলো এই বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এই বায়ুমণ্ডলটার উচ্চতা যদি মাপা হয় তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হবে 10,000 কিলোমিটার। এই ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল আবহবিদ্যার অন্তর্গত এবং 100 কিলোমিটারের উপরের বায়ুমণ্ডল অ্যারোনমির অন্তর্গত। এরপর তোমাদেরকে একটু আগেই বললাম যে পৃথিবী একদম চুম্বকের মতো কাজ করে, যার জন্য সমস্ত কিছু জিনিসকে সে টেনে ধরে রাখে। সেম বায়ুমণ্ডলটিকেও এই পৃথিবীটি টেনে ধরে রেখে দিয়েছে, যার জন্য পৃথিবী যখন ঘুরে এই বায়ুমণ্ডলটিও পৃথিবীর সঙ্গে ঘুরে। আর পৃথিবীর এই চৌম্বকীয় শক্তির কারণেই পৃথিবীর মধ্যে থাকা বড় বড় জিনিস বা অতি সূক্ষ্ম জিনিস, খুব ছোট ছোট জিনিস সমস্ত কিছুকেই পৃথিবী টেনে ধরে রাখতে চায়। যেমন ধরো ধূলিকণা, বিভিন্ন ধরনের গ্যাস, জলীয় বাষ্প, সমস্ত কিছুকে। আশা করছি এতটা তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো। এরপর চলো সবের প্রথম স্তরটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। এই স্তরটির নাম হলো ট্রোপোস্ফিয়ার। আমরা এই স্তরের নিচেই বাস করি। বেশিরভাগ জিনিসই এই স্তরের নিচে আছে, এর উপরের স্তরগুলিতে সেভাবে কিছু নেই। যেমন ধরো জলীয় কণা, ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাস। এই সমস্ত জিনিসগুলো ভাসমান অবস্থাতে থাকলেও পৃথিবীর গ্র্যাভিটির জন্য পৃথিবীর অনেকটা কাছাকাছি অবস্থাতেই থাকে। তাই বায়ুমণ্ডলের মোট উপাদানের 97% ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যেই রয়েছে। এরপর কিছু পদার্থ যেগুলো আরও উপরের দিকে উঠে যায় সেগুলো আরও হালকা হতে থাকে। যেমন ধরো একটা চুম্বকের কাছে একটা লোহাকে যদি নিয়ে যাওয়া হয়, সে চুম্বকের সঙ্গে লোহার টান অনেকটা জোরালো থাকবে, কিন্তু যদি লোহাটাকে আস্তে আস্তে সরানো হয় তখন সে লোহাটা মনে হবে যেন হালকা হয়ে আসছে এবং তার টানটাও সে পরিমাণে আর নেই। ঠিক সেম জিনিস, পৃথিবীর টান আছে আর পদার্থগুলো 29 কিলোমিটারের মধ্যেই 97% থাকে। এরপর কিছু পদার্থ যেগুলো উপর দিকে উঠে যায় সেগুলো আরও হালকা হতে থাকে।
বায়ুমণ্ডলের চাপ 16 কিমির মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং 5.6 কিমির নিচেই সর্বাধিক চাপ থাকে। এরপর চলো জেনে নিই এই স্তরটির মধ্যে কি কি গ্যাস আছে। সব থেকে বেশি পরিমাণে যে গ্যাসটি আছে সেটা হলো নাইট্রোজেন। কত পরিমাণে আছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর দ্বিতীয় নম্বরে আছে অক্সিজেন, তৃতীয় নম্বরে আছে আর্গন, চতুর্থ নম্বরে আছে কার্বন ডাইঅক্সাইড। এই 4টি গ্যাসই হলো বায়ুমণ্ডলের সব থেকে প্রধান গ্যাস, আর এই 4টি গ্যাসই বায়ুমণ্ডলের 99.997% স্থান দখল করে আছে। তাছাড়া আর কয়েকটি গ্যাস আছে কিন্তু সেগুলো অনেক কম পরিমাণে আছে, যেমন হিলিয়াম, নিয়ন, ওজোন, হাইড্রোজেন, ক্রিপ্টন, জেনন, মিথেন, রেডন এবং নাইট্রাস অক্সাইড। যেহেতু নাইট্রোজেন সব থেকে বেশি আছে তাই বায়ুমণ্ডলের প্রধান উপাদান হলো নাইট্রোজেন। এইভাবে দ্বিতীয় প্রধান উপাদান হলো অক্সিজেন, কারণ সেটা তার থেকে একটু কম আছে। এইভাবে তৃতীয় নম্বরে আছে আর্গন, আর চতুর্থ স্থানে আছে কার্বন ডাইঅক্সাইড। তাছাড়া এই স্তরে জলীয় বাষ্প থাকে যার পরিমাণ 0.5 থেকে 4 পর্যন্ত। উচ্চতা এবং ঋতুর সঙ্গে এই জলীয় বাষ্পের পরিমাণ কম বেশি হতেই থাকে। যেমন ধরো গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি থাকে জলীয় বাষ্প, আবার শীতকালে জলীয় বাষ্প অনেকটা কম থাকে। আমরা জানি যে এই জলীয় বাষ্প কেন হয়। সূর্যের তাপ জলের উপর পড়ে, জল গরম হয়, আর গরম হলেই জল বাষ্পর পরিণত হয়। এবার বাষ্প হালকা হওয়ার জন্য আমাদের চারপাশে সে বাষ্প ছড়িয়ে যায়। তাহলে গ্যাসের ব্যাপারে জানলে, জলীয় বাষ্পের ব্যাপারে জানলে, এরপর একটু ধূলিকণার ব্যাপারে জেনে নাও। ধূলিকণা মানে হলো ধুলোর ছোট ছোট কণা। খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম হওয়ার কারণে এগুলো আমরা ঠিকভাবে খালি চোখে দেখতে পাই না। এরপর এই যে ধূলিকণা যেগুলো ভাসছে, এগুলো আবার দুই প্রকারের হয়ে থাকে। একটা হলো অজৈব কণা আর একটা হলো জৈব কণা। অজৈব কণা যেমন ধূলিকণা ও কার্বন কণা, লবণ কণা, ছাই, ভস্ম। আর জৈব কণা যেমন হলো উদ্ভিদের রেণু, ভাইরাস ও ব্যাকটেরিয়া। এরাও তো ভাসে, তাই না? এই যতগুলো জিনিসের নাম বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কেবলমাত্র এই স্তরেই এই সমস্ত জিনিসগুলো আছে বলে এই স্তরেই ঝড় বৃষ্টি সম্ভব হয়। জলীয় বাষ্প না থাকলে বৃষ্টি হবে না, আর এই ধূলিকণা যদি না থাকে তাহলেও বৃষ্টি হবে না, প্লাস আমরা আকাশকে নীল দেখতে পাবো না। এরপর চলো আমাদের যে এই ট্রোপোস্ফিয়ার আছে, ট্রোপোস্ফিয়ারের নিচে যে প্রধান গ্যাস বা উপাদানগুলি আছে তার সম্বন্ধে একটু জেনে নিই। প্রধান উপাদান যেটি হলো সেটা হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেনের মধ্যে প্রোটিনের উৎস থাকে যার জন্য সমস্ত জীবজগতের বৃদ্ধি হয়। সেকেন্ড নম্বরে আছে অক্সিজেন। আমরা জানি যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না, তাই অক্সিজেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর তাছাড়া অক্সিজেন যদি এই অ্যাটমসফিয়ারে না থাকে তাহলে আমরা আগুনও জ্বালাতে পারবো না। তারপর আছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গাছেরা শোষণ করে নেয় এবং সালোক সংশ্লেষের মাধ্যমে আমাদেরকে ফল ফুল দিতে সাহায্য করে। তাছাড়া গাছের বৃদ্ধিতেও কাজে লাগে। তাছাড়া আছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প যদি না থাকতো তাহলে কখনো বৃষ্টি হতো না। তাছাড়া জলীয় বাষ্প আর একটা কাজ করে, এই জলীয় বাষ্প তাপ শোষণ করে রাখে এবং তাপ বিকিরণে বাধা দেয়। এরপর আছে এরোসোল। এরোসোল অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, খুব ছোট ধূলিকণা। এই ধূলিকণাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি এই ধূলিকণা না থাকতো তাহলেও বৃষ্টি হতো না, এবং আমরা যে আকাশকে নীল দেখি এই আকাশকেও আমরা নীল দেখতে পেতাম না। সো তোমাদের মনে হবে যে এই ধূলিকণার কারণে কিভাবে আমাদের আকাশকে নীল দেখতে পাচ্ছি, বা ধূলিকণার জন্যই কেন বৃষ্টি হচ্ছে। সো এটা একটু বুঝে নিই। তার আগে দুটো কথা তোমরা জেনে নাও। ফার্স্ট হলো, এতক্ষণ যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে বললাম এগুলো শুধুমাত্র ট্রোপোস্ফিয়ারের ভিতরকার কথা বলেছি। ট্রোপোস্ফিয়ারের বাইরের কথাগুলি এখনো তোমাদেরকে জানানো হয়নি। সো এখনো যেগুলো বলছি সেগুলো ট্রোপোস্ফিয়ারের ভিতরকারই কথা, এখনো বাইরে অবধি আমরা যাইনি। আর সেকেন্ড কথা হলো যে আমরা পৃথিবী থেকে যত উপরের দিকে উঠতে থাকি আমাদের মনে হবে যে পৃথিবী থেকে যত উপরের দিকে যাব আমাদের গরম বেশি লাগবে, কিন্তু এটা হয় না। পৃথিবী থেকে আমরা যত আকাশের দিকে উঠতে থাকি তাপমাত্রা তত কমতে থাকে। প্রত্যেক 1 কিলোমিটার উপরে গেলেই তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। তার মানে যদি আরও উপরে যায় তাপমাত্রা আরও কমবে। কিন্তু এই তাপমাত্রা কমে যাওয়াটা একটা সীমা অবধি সীমিত আছে। এই যে ট্রোপোস্ফিয়ারের এই লেয়ারটা দেখছো, এই লেয়ারটার নাম হলো ট্রোপোপোজ। এখানেই ট্রোপোস্ফিয়ার থেমে যায়। পৃথিবী থেকে যত উপরের দিকে উঠবো তাপমাত্রা তত কমতে থাকে, কিন্তু ট্রোপোপোজের কাছে গিয়ে এই তাপমাত্রা থেমে যায়, আর কমতে থাকে না। তারপরে লেয়ারগুলোতে তাপমাত্রা বাড়তে থাকে। সো সেটা একটু পরে বুঝবো। তার আগে বুঝে নিই যে ধূলিকণার জন্য কেন বৃষ্টি এবং আকাশকে আমরা নীল দেখতে পাই। আমরা জানি যে সূর্যের তাপে জল বাষ্প হয়ে আকাশের দিকে উঠে যায়, আর একটু আগেই জানলাম যে আমরা উপরের দিকে যত উঠে যাব তাপমাত্রা তত কমতে থাকবে। এই জলীয় বাষ্প যখন উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে সেটা আবার জলের পরিণত হয়ে যায়। আমরা জানি যে জলীয় বাষ্পকে ঠান্ডা করলে জলের পরিণত হয়ে যায়। সো এই যে জলটা বাষ্প হয়ে উঠলো, উপরে গিয়ে ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে কিন্তু জলের পরিণত হয় না। জলের পরিণত হতে গেলে তাকে কোনো একটা সারফেসের প্রয়োজন হয়, কোনো একটা
বস্তুর প্রয়োজন হয় যার গায়ে লেগে সেটা জলের পরিণত হবে। সেই সারফেসের কাজ করে এই ধূলিকণা। এই ধূলিকণাগুলো উপরে ভাসতে থাকে, আর এই জলীয় বাষ্প উপরে গিয়ে সে ধূলিকণাকে আশ্রয় করে ঠান্ডা হয়ে জলকণার পরিণত হয়। এমনই অনেকগুলি জলকণা একসঙ্গে মিশিত হয়ে একটা জলের বড় ফুঁটা তৈরি করে। সেই জলের ফুঁটা যখন খুব ভারী হয়ে যায় সেটা আর ভেসে থাকতে পারে না, আর সেটাই বৃষ্টি রূপে আমাদের পৃথিবীতে নেমে আসে। এটা তো বুঝতে পারলে যে ধূলিকণা কিভাবে আমাদেরকে বৃষ্টি হওয়াতে সাহায্য করে। এরপর জেনে নিই যে এই ধূলিকণায় কিভাবে আকাশকে নীল দেখাতে সাহায্য করে। আমরা সকলেই জানি যে সূর্যের যে আলোটা আছে, সে সূর্যের আলোতে 7টা রং লুকিয়ে আছে। এই 7টা রঙের মধ্যে সব থেকে বেশি ছড়িয়ে পড়ে নীল এবং বেগুনি, এই দুটি রং। এরপর এই যে বেগুনি ও নীল রংটা আছে, এটা ধূলিকণার উপরে পড়ে এবং ধূলিকণা থেকে রিফ্লেক্ট হয়ে আকাশে ছড়িয়ে পড়ে। তাহলে দুটো কালার সব থেকে বেশি ছড়িয়ে পড়ছে নীল ও বেগুনি। পুরো আকাশে নীল ও বেগুনি ছড়িয়ে পড়লো। এরপর তোমাদের মনে হবে যে আকাশে যদি দুটো রং ছড়িয়ে পড়ে তাহলে আকাশকে আমরা বেগুনি না দেখে নীল কেন দেখি? এখানে কাজ করে আমাদের চোখ। আমাদের চোখ নীল রংটাকে বেশি অ্যাবজর্ব করে নেয়, যার জন্য আমরা বেগুনি নয় নীল আকাশ দেখি। এরপর শুধু যদি এই ট্রপোস্ফিয়ারটার উচ্চতা মাপা হয় তাহলে ভূপৃষ্ঠ থেকে এই স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার অবধি উঁচু, ক্রান্তীয় অঞ্চলে 13 কিলোমিটার, মেরু অঞ্চলে 8 কিলোমিটার অবধি উঁচু হয়ে থাকে। ঋতুভেদের কারণে এর উচ্চতা কোথাও বেশি আবার কোথাও কম হয়ে থাকে। ভেবেছিলাম যে ওজোন স্তর ক্ষতি হলে কি কি প্রবলেম হতে পারে আমাদের, সেখানে অবধি তোমাদেরকে বোঝাবো, কিন্তু আমার মনে হচ্ছে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই এখানে অবধি থামাচ্ছি। আর তোমাদের যদি ভালো রেসপন্স থাকে তাহলে ভিডিও আমরা আরও দ্রুত তোমাদের জন্য নিয়ে আসবো, আরও তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করব। এখানে অবধি থামালাম, আর পরের জিনিসগুলো পরের ভিডিওতে বোঝাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।